ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন সেট। গণিতের উপরে প্রশ্ন সেট। এটা হচ্ছে সেট 2। আমরা সেট 2 এর আগে আমরা সেট 1 করেছি, ওটা আমরা আপলোড করে দিয়েছি। ওটা যারা দেখোনি ওটা দেখে নিও। আর এছাড়া আমি এই আই বাটনে, ডান দিকে আই বাটনে ওটা দিয়ে দেবো, বা আই বাটনে বা শেষে দেওয়া থাকবে। ওটা এই ভিডিওর শেষে আর কি দেওয়া থাকবে, ওটা দেখে নিই। তাহলে চলো আজকের আমরা সেট 2টা নিয়ে আলোচনা করি। এখানে ওই সেই 44 নম্বরের প্রশ্ন আছে, 1 ঘন্টা 20 মিনিট সময় তোমাদের। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমরা জানো ওই ওখানেও বলেছি, এটা হচ্ছে তোমাদের 40 নম্বরের প্রশ্নের, যেটা আমরা ক্লাস 5-এর যে 77 পেজ থেকে 172 পর্যন্ত যে অধ্যায়গুলো আছে, তার মধ্যে এই প্রশ্নগুলো করা হয়েছে। ঠিক আছে, তার আগে বা পরে যদি তোমাদের প্রশ্ন করা হয় স্কুলে, যে স্কুল বলে যে এইগুলো পড়ানো হবে এই অধ্যায়গুলো, তাহলে তোমরা কমেন্ট করো, তাহলে সেই অধ্যায়গুলোতে দিক থেকে তোমাদের প্রশ্ন আমরা দিয়ে দেবো পরের ভিডিওতে, তোমরা যদি কমেন্ট করো। ঠিক আছে, তাহলে চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো যে নিচের প্রথম যে এটা আছে প্রশ্নটা, সেটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরে 10টা প্রশ্ন। ঠিক আছে, 1 নম্বরে 10টা প্রশ্ন রাখা হয়েছে। এখানে প্রতিটা প্রশ্নের উত্তর করতে হবে, তাই এখানে নিচের প্রশ্নের উত্তর দেওয়া বলে দেওয়া আছে। দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে ক দাগের, বলেছে শূন্যস্থান পূরণ করো অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সময়। যেসব ভগ্নাংশগুলো অসমান হর মানে আলাদা, সেই ভগ্নাংশের ছোটো বড়ো যখন বিচার করা হয় দুটো ভগ্নাংশ, তখন হরগুলি ড্যাশ নিয়ে বিচার করা সহজ হয়। ড্যাশ নিলে এটা হচ্ছে লসাগু। হরগুলো আমরা কী করি? লসাগু নিয়ে বিচার করি। ঠিক আছে, হরগুলো লসাগু নিলেই বিচার করা সহজ হবে। এবারে দেখো, বিয়োগ করো। বিয়োগটা করতে বলেছে 3-এর 7 থেকে বিয়োগ করতে হবে 3-এর 8। কীভাবে করো দেখে নাও। 3-এর 7 যেটা করি কি, এই যে হরগুলো কী করেছি, লসাগু করেছি। 7 আর 8 হরের লসাগু করলে করো 56 হয়। 56। এবারে সেই 7কে 56 দিয়ে ভাগ করলে কত হয়? 8। সেই 8টা গুণ করতে হয় 3-এর সঙ্গে, উপরে যে লব থাকে তাই এটাই তো নিয়ম, গুণ করতে হবে। বিয়োগ ওইদিকে তাই করা হয়েছে। 56কে 8 দিয়ে ভাগ করলে 7, সেই 7টা 3-এর সঙ্গে গুণ, তাহলে 24 - 21 বিয়োগ করলে 3 হয়, তাই তো 3-এর 56। ঠিক আছে, এবার পরেটা দেখো, সত্য না মিথ্যা লেখো। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশের প্রত্যেকটি সামান্য ভগ্নাংশ। এটা প্রত্যেকেই হচ্ছে সামান্য ভগ্নাংশ। এটা কি সত্য বলেছে? হ্যাঁ, এটা সত্য। প্রকৃত ভগ্নাংশ হোক বা অপ্রকৃত হোক বা মিশ্র ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ হবে না, কারণ প্রত্যেকেই হচ্ছে সামান্য ভগ্নাংশ। শূন্যস্থান পূরণ করো। কী বলেছে? আয়তকার চিত্রের পরিসীমা সমান দেওয়া হচ্ছে 2 × ড্যাশ। 2 × ড্যাশ মানে ড্যাশের জায়গায়, মানে শূন্যস্থানের জায়গায় কী হবে? সেটা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তকার চিত্রের পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তোমাদের দেখো একটা কথা বলি এখানে, যে বিভিন্ন যে আয়তক্ষেত্র বা আয়তকার চিত্র, বর্গাকার চিত্র, রম্বস, এইরকম চতুর্ভুজ যতগুলো আছে, প্রত্যেকের কিন্তু আমরা ক্ষেত্রফল সূত্র কী হয়, তার পরিসীমার সূত্র কী, তার ক্ষেত্রফলের সূত্র কী, সব নিয়ে কিন্তু একটা ভিডিও আমরা আপলোড করে দিয়েছি অলরেডি। সেটা হচ্ছে শর্টস ভিডিও, তোমরা শর্টসে গিয়ে দেখে নিতে পারো। শর্টসের অপশানে, চ্যানেলে গিয়ে শর্টসের অপশানে গিয়ে দেখে নেবে, যেখানে সমস্ত লেখা আছে, সমস্ত ম্যাথামেটিক্সে বা সমস্ত তোমার পরিমিতির সূত্র বলে যে ইয়েটা আছে, দেখবে প্লে লিস্টটা, ওখানে গেলে তোমরা সব পেয়ে যাবে। ঠিক আছে, ওই সূত্রগুলো তোমরা পেয়ে যাবে। তোমরা যদি চাও ওখান থেকে সূত্রগুলো সব একসঙ্গে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবারে দেখো, পরবর্তী যে প্রশ্নটা আছে, সরল করো 15 × 2 ভাজিতক 3। কী করে করতে হবে? দেখ, 15 × 2 ভাজিতক 3। যখনই দেখো, সরলের নিয়ম হচ্ছে কি, আমরা জানি বদমাস নিয়মের একটা নিয়ম আমরা জানি। আর আরেকটা হচ্ছে বদমাস নিয়মের কি হয়, যে বদমাস MOD MS, তার মানে ভাগটা আগে পরে গুণ করতে হয়। ঠিক আছে, এটা বদমাস নিয়ম। কিন্তু এখানে তুমি যদি প্রথমটা গুণ করে তারপর ভাগ করো, সেটাও হবে, কোনো অসুবিধা নেই। এখানে তাহলে কি হলো? তাহলে যখনই দেখবে কোনো সরল অঙ্কে শুধু গুণ আর ভাগ থাকবে, শুধু গুণ ভাগ, আর অন্য কিছু যোগ বিয়োগ কিছু থাকবে না। যদি শুধু গুণ ভাগ থাকে, তখন বাঁ দিক থেকে ডান দিকে করে যাবে, বাঁ দিক থেকে করে যাবে। এই হচ্ছে নিয়ম। সেই জন্য এখানে বাঁ দিকে আছে 15 × 2 আছে, সেই জন্য গুণটা আগে করবো আমরা। গুণটা আগে করবো, 30 ভাজিতক 3 সমান কত হচ্ছে? 10। বোঝা গেল? এইভাবে করতে হবে। শুধু গুণ ভাগ বা শুধু ভাগ গুণ যদি থাকে, আমরা
বাঁ দিক থেকে ডান দিক, সে বাঁ দিকে কী আছে দেখার দরকার নেই। বাঁ দিকে যদি গুণ থাকে সেটা আগে করব, তারপরে ভাগ যা থাকে এগুলো করব। আর যদি শুধু গুণ থাকে পরপর, ধরো 3 গুণ 4 গুণ 5 গুণ এভাবে করে দেওয়া আছে, তার পরপর গুণ করে যাব। আর শুধু যদি ভাগ থাকে তাহলে 15 ভাজিতক 3, আবার লেখা আছে 3 ভাজিতক 4, 4 ভাজিতক, এরকম পরপর দেওয়া আছে। তাহলে পরপর বাঁ দিক থেকে ডান দিকে ভাগ করে যাবো, পরপর বাঁ দিক থেকে ডান দিকে করে যাব। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম, বুঝে গেল? ব্যাস, এবারে দেখো পরবর্তী যেটা অঙ্কটা আছে, কে বড় লেখো, কে বড়, যে 0.7 নাকি 0.07, এখানে কে বড় দেখো। এখানে আমরা 0.7 মানে কত, 7/10, ঠিক আছে। আর 0.07 মানে হচ্ছে 7/100। এবার আমরা হরে 10 আছে, একটা 100 আছে, তাহলে দুটোকে 10 আর 100 লসাগু কি 100 হয়, তাই এটার হরেও 100 করে নিলাম। করে নিলে এর লবে কত গুণ করতে হচ্ছে, হরে 100 করার মানে 10 গুণ করা, তাই লবেও 10 গুণ করতে হবে। তাই 0.7 সমান হয়ে গেল 70/100, আর ওটা পেয়ে গেলাম 7/100। তাহলে কে বড়, উপরে যে লব যেটা বড় সেটা তাহলে বড়, তাহলে এখানে 70/100 এটা বড়, মানে 0.7টা হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে আমরা লিখব 0.7 গ্রেটার দেন এইটা। কে বড় বলেছে, তাই আমি লিখব 0.7টা বড়, এটা লিখতে পারি। এবার দেখো এখানে আরেকভাবে এটা না করেও তুমি সরাসরি বলে দিতে পারো কে বড় কে ছোটো। এখানে কি আছে, 7 আছে, মানে দশমিকের পরে দেখবে দশমিকের আগে কী আছে, দশমিকের আগে দেয় 0, ওরও 0, একই আছে, কোনো অসুবিধা নেই। এবার যদি আলাদা থাকতো তখন ছোটো বড় থাকলে বলে দিতাম, যদি এর যদি আলাদা ওর আলাদা সংখ্যা থাকতো, যার ক্ষেত্রে ছোটো সে তাহলে ছোটো, আর যার বড় সে বড় হয়ে যেত। যেহেতু 0 আছে তাহলে বিচার করা যাবে না। এবার দেখবো দশমিকের পরে কোন সংখ্যা, দশমিকের পরে যেহেতু 7 আছে, এই দশমিকের ঠিক পরে আছে 0, তাহলে এটা হবে 0 থেকে ছোটো, তাহলে এটা হবে ছোটো, এটা বড়। তাহলে আমি এটা না করেও বলে দিতে পারি কে বড় কে ছোটো। ঠিক আছে, এটাও এইভাবেও তোমরা করতে পারো, মানে কে বড় কে ছোটো বলে দিলে। যেহেতু এটা তোমাদের এখন শিখছো তোমরা, সেজন্য এগুলো দেখিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে দেখিয়ে করবে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা কী আছে, তোমরা শিক্ষকদের কাছে জেনে নিতে পারো যে স্যার আমরা যদি এগুলো সরাসরি বলে দিই কে ছোটো কে বড়, সেভাবে করবো নাকি এরভাবে দেখিয়ে করতে হবে। ঠিক আছে, সেইগুলো তোমরা একটু জেনে নেবে। শর্ট প্রশ্ন যদি এরকম পড়ে, আমি যদি সরাসরি করি, জেনে নেবে যেরকমভাবে সেরকম। অনেক স্যাররা কীভাবে যাতে তারা এগুলো পুরোপুরি দেখিয়ে করে, তারা এটা তারা চায়। অনেক স্যার ভাবে সরাসরি যদি বলে দেয় সেখানেও মানে ঠিক দিয়ে দেয়। ঠিক আছে, সেই জন্য স্যারদের যে স্কুলে যারা পড়ো স্যারদের কাছে একটু জেনে নিও তারা কী চায়, যে দেখিয়ে দিতে হবে নাকি বলে দিলে হবে। ঠিক আছে, এটুকু ব্যাপার। এর পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, কথায় লেখো বলেছে 901.541। তাহলে এই যে আছে যেটা আছে সংখ্যাটা, এটাকে আমরা ভাষায় লিখলে কী হয়তো কী হবে, 901.541। আমরা বলেছি দশমিকের পরে সংখ্যা থাকলে এইভাবে পড়তে হয় 5 4, আমরা কখনো বলবো না 541। ঠিক আছে, এবং পরপর যে সংখ্যাগুলো থাকবে সে সংখ্যাগুলো শুধু বলে যাবো পরপর, 5 4 1 যে কটা আছে, যদি 6 অন্য থাকলে যা থাকবে না কেন একসঙ্গে নিয়ে বলবো না, পরপর বলে যাবো। ঠিক আছে, তাহলে এটাকে কথায় লিখলে এই দাঁড়ায়। ঠিক আছে, আর পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, বলেছে 5.05 টাকা সমান কত টাকা কত পয়সা। এটা দেখে সরাসরি বলে দেওয়া যায়, দশমিকের দশমিকের আগেরটা হবে টাকা, আর দশমিকের পরেরটা পয়সা। দশমিকের পরে যেটা আছে দু অঙ্কের থাকলে সেই দুটোই হয়ে যাবে পয়সা। এখানে 0.5 আছে মানে এটা 5 পয়সা হবে। যদি 5টা আগে থাকতো তারপরে 0 থাকতো তাহলে হয়তো 50 পয়সা। বোঝা গেল, এই হচ্ছে নিয়ম। যাই থাকবে, যদি এখানে 6 থাকতো, দশমিকের পরে 6 তারপরে কিছু নেই, তাহলে এটা 60 পয়সা বোঝাবে। তো সবসময় টাকা পয়সা এর ক্ষেত্রে দশমিকের পরে 6 শুধু থাকে না, 6-এর সঙ্গে 0ও থাকে। বোঝা গেল, তাহলে এখানে এটা কত বলবো, এটা হলো 5 টাকা 5 টাকা 5 পয়সা। ঠিক আছে, এবারে দেখো এবার যদি এটা তোমরা ভেঙে করতে চাও তাহলে কী করতে হতো, ওই টাকাটাকে পয়সায় নিয়ে যেতে হতো, নিয়ে গিয়ে আবার সেটাকে টাকা পয়সা করতে হতো। ঠিক আছে, ব্যাস। এবার দেখো পরবর্তী অঙ্কটা আছে, সমরেখ বিন্দু কাকে বলে। সমরেখ বিন্দু বলছে একই সমতলে অবস্থিত 3 বা 3-এর বেশি বিন্দু একই সরলরেখায় থাকলে সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। ঠিক আছে, একই সরলরেখায় অবস্থিত 3 বা 3-এর বেশি বিন্দু, তারা যদি একই সরলরেখায় থাকে, তাহলে সেই বিন্দুগুলোকে আমরা বলবো সমরেখ বিন্দু। মানে ধরো একটা সরলরেখা আছে, সেই সরলরেখার উপর যতগুলো বিন্দু থাকবে সেই বিন্দুগুলোকে আমরা বলবো
সমরেখ বিন্দু, সেটা 3টে বা 3-এর বেশি বিন্দু হতে হবে। আমরা যদি 3টে বিন্দু নিই, সেই 3টে বিন্দু যদি একই সরলরেখায় থাকে, সরলরেখার উপরেই থাকে, তাহলে সেই 3টে বিন্দুকে আমরা বলবো সমরেখ বিন্দু। ঠিক আছে, দুটো বিন্দু হলে হবে না, 3টে বা 3টে বিন্দু থাকতে হবে একই সরলরেখায়, আর সেটা একই সমতলের উপরে থাকতে হবে। এই ধরো একটা সমতল, এই সমতলের মধ্যে একটা রেখা, সেই রেখার উপরে 3টে বা 3-এর বেশি যদি বিন্দু থাকে, তাহলে সেই বিন্দুগুলিকে আমরা বলবো সমরেখ বিন্দু। বুঝা গেল? এবার হচ্ছে দুটি বক্ররেখা পরস্পরকে ছেদ করলে কতগুলি বিন্দুতে ছেদ করবে। বক্ররেখা, এরকম বক্ররেখা আছে, ঠিক আছে, সেই বক্ররেখাগুলো যদি পরস্পরকে ছেদ করে কতগুলি বিন্দুতে ছেদ করবে। দেখো, এই একটা বক্ররেখা, এই ধরো একটা বক্ররেখা, আর একটা বক্ররেখা এরকমভাবে, আচ্ছা এটা দেখানো হচ্ছে না, এই ধরো একটা বক্ররেখা আছে, ঠিক আছে, আর একটা বক্ররেখা এরকমভাবে যাচ্ছে। দেখো, এই বক্ররেখাটাকে আমরা তো বাড়াতে পারি, তো এই একটা বিন্দু ছেদ করেছি, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, আর এই বক্ররেখা তো আবার যত খুশি বাড়বে, তাহলে কি কতগুলো বিন্দু, অসংখ্য বিন্দু না? এখানে তুমি যত খুশি বাড়াতে পারো, যত খুশি, এখানে এইটুকু জায়গার মধ্যে, তাহলে কটা বিন্দু ছেদ করবে? ছেদ করে হবে অসংখ্য বিন্দু হবে। বোঝা গেল? তাহলে এখানে এটা হয়ে যাবে অসংখ্য, উত্তরটা হবে অসংখ্য। এবার বলেছে পরবর্তী যে প্রশ্নটা, দেখো পরবর্তী প্রশ্নটা বলেছে যে 2 নম্বর দাগে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2, তাই 2 × 6, এখানে 6টা প্রশ্নের উত্তর করতে হবে, সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, আর এখানে আর অপশান দেওয়া হয় না, প্রতিটার মান 2। কী আছে দেখো, প্রথম যেটা আছে স্থানীয় মানে বিস্তার করো। স্থানীয় মানে কীভাবে বিস্তার করে, দেখো এই সংখ্যাটা যেটা দেওয়া আছে সেই সংখ্যাটা স্থানীয় মানে বিস্তার করতে হবে। দশমিকের, যদি দশমিক না থাকতো তাহলে আমরা স্থানীয় মানে বিস্তার আমরা জানি, শিখেছি। এবার দশমিকের পরে যে কী করে স্থানীয় মানে বিস্তার করতে হয় সেটা দেখে নাও। দশমিকের আগেরটা কী করব, প্রথমে তো 5, তাই তো 5-এর পরে কতগুলো সংখ্যা আছে, একক, দশক, শতক, 4টে শূন্য, তাই 5-এর ডান দিকে 4টে শূন্য হয়ে যাবে, এটা হয়ে গেল। প্লাস এখানে শূন্য আছে মানে প্লাস শূন্য হয়ে যাবে, আর ওটা দেওয়া না দেওয়া সমান, তাই 2 আছে, দেখো একক, দশক, শতক, তাই 2-এর পরে কটা শূন্য হবে, তাই 2টো শূন্য, তাই তো, যেহেতু 2-এর আগে 2টো সংখ্যা আছে তাই 2টো শূন্য। তারপরে এটা একটু ভুল হয়ে গেছে, তারপরে 2-9 আছে, তাহলে 2 প্লাস 20 হবে, এখানে প্লাস 20 হবে, প্লাস 20 প্লাস 9, এখানে প্লাস 20 প্লাস 9। তারপরে দেখো একক, দশক 2, তাহলে 2-এর সঙ্গে 2-এর পিঠে একটা শূন্য হবে, প্লাস যেটা পড়ে আছে 9। এই হচ্ছে এইভাবে এটা করি, এই দশমিকের আগের সংখ্যাটা হয়ে গেল। এবার দশমিকের পরে কী করতে হয়, ওটা যেমন শূন্যগুলো গুণ করতে হতো এর সঙ্গে, ঠিক আছে, 2-এর সঙ্গে 10 করে গুণ করে যেতে হতো, এখানে 10 করে ভাগ হয়ে যাবে। প্রথম দশমিক ঠিক পরে কী হবে, 10 দিয়ে ভাগ হবে, যে সংখ্যাটা থাকবে তার নিচে 10 দিয়ে ভাগ, মানে 4-এর 10। তার পরবর্তী 0/100, সেটা গুণ করলে 0 হয়ে যায়, 0/100 মানে 0, সেটা আসলে দেওয়ার প্রয়োজন হয় না। প্লাস 2/1000, মানে দেখো একক, দশক, শতক 3টে আছে, এই 3টে শূন্য একের পিঠে 3টে শূন্য হয়ে যাবে। এই হচ্ছে নিয়ম। আর এরপরে যতগুলো থাকবে এরকম শূন্য ততগুলো বেড়ে যাবে। বুঝে গেল? এইভাবে কিন্তু স্থানীয় দশমিক সংখ্যার স্থানীয় মানের বিস্তার করতে হয়। ঠিক আছে, তাটা হয়ে গেল। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, সরল করো বলেছে, সরল করো, এটা সরল করতে হবে। দেখো সরল করার নিয়ম কি, আমরা বদমাশ নিয়ম আমরা জানি, সেই নিয়মে আমরা সরল করব। প্রথমে আমরা বদমাশ নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের কী করতে হয়, প্রথমে যদি এখানে প্রথম বন্ধন দ্বিতীয় বন্ধন কিছুই নেই, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ভাগটা আগে করে নেওয়া, তাই তো, ভাগটা আগে করতে হবে। আরেক কাজ আগে, সেখানে ভাগ করলে কত, 30 থেকে 6 ভাগ করলে 5 হয়, তারপর গুণ যেমন আছে থাকবে, হয়ে যাবে। এদিকে ভাগ করলে কত হয়, 6, তারপর যেমন আছে এগুলো থেকে গেল। এবারে গুণের কাজ, তাই 5 দোকানে 10, 3 দোকানে 6, তারপরে এগুলো থেকে গেল। এবার আমরা কী করব, এবারে যোগগুলো একদিকে করব, ঠিক আছে, বা আমরা বাঁ দিক থেকে ডান দিকে করতে পারি, সেভাবে না করে এটা এভাবে করা যায়, যোগগুলোকে একদিকে নেবো, তারপর বিয়োগগুলো একদিকে। তার এর আগে যোগ আছে মানে এটা, আর 10, তাই 10 + 6, তার -6 যেমন আছে, তা বিয়োগ 6, তারপরে 6 যোগ করলে কত হয়, 16 থেকে 6 বিয়োগ করলে 10। বুঝে গেল? এইভাবে হচ্ছে করে করে যেতে হবে। আচ্ছা, এবার দেখো ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 15 জন সৈন্য দাঁড়িয়েছে, তাহলে মোট সৈন্য কত হবে? এই ধরনের যে অঙ্কগুলো দেখো বর্গাকারে সাজিয়েছে, তাহলে একটা সারিতে যতজন হবে তাহলে মোট সৈন্য কী করে পাবো আমরা, দেখো মোট সৈন্য হবে ওর স্কোয়ার, এটাকে স্কোয়ার বলে, ঠিক আছে, ওর স্কোয়ার হয়ে যাবে 15, যে যতগুলো একটা সারিতে থাকবে তার স্কোয়ার হবে, যেহেতু বর্গাকারে বলেছে। বোঝাতে পারলাম? বর্গাকারে বললে ঠিক আছে, তখন একটা সারিতে যতজন সৈন্য হবে
তাহলে মোট কতজন সৈন্য দাঁড়িয়েছে সেটা বার করতে গেলে সেটা হয়ে যাবে ওই সংখ্যার স্কোয়ার। এটাকে স্কোয়ার বলে 2, মানে হোল 2, এটাকে বলে হোল স্কোয়ার, ঠিক আছে, মানে হোল 2 এটা এত জন। আর এর অর্থ কি, এর মানে হচ্ছে 15 × 15, 15 দুবার গুণ, ঠিক আছে, 15 × 15 গুণ করলে যেটা হবে সেইটা। এবারে 15 × 15 গুণ করার সহজ নিয়ম দেখো, তোমরা তো বসিয়ে গুণ করবে, তার সহজ নিয়ম একটা তোমাদের বলে দিই। আমরা কী করবো, এই 5 আর 5 গুণ করা 25, সেটা বসে যাবে, বসিয়ে দেবো, দিয়ে এই যে কোনো একের সঙ্গে 1 যোগ করবো, এর সঙ্গে 1 যোগ তো এর সঙ্গে 1 যোগতে পারি, ধরো এর সঙ্গে 1 যোগ করলাম, 2 হলো, সেই 2 আর 1 গুণ করলে কত হয় 2, সেই 2টা বসে গেল। এবারে দেখো এইটা হচ্ছে এই যখনই যে অঙ্কগুলোর এককের অঙ্ক 5, ধরো 25, 25 × 25, 35 × 35, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এইভাবে গুণ সহজে করে নেওয়া যায়। এটা যদি বলি, ধরো 25 × 25 গুণ করবে, ধরো 25 × 25 গুণ 25 × 25 গুণ করতে চাও, তাহলে কি ওই নিয়মে 5 5 গুণ করলে কত হয় 25, আর এই দুটোর মধ্যে যে কোনো এর সঙ্গে 1 যোগ হবে, 2 এর সঙ্গে 1 যোগ হলো 3, 3 দুগুণে 6, এই হয়ে গেল এদের গুণফল, বুঝে গেল। এই ধরনের নিয়ম কিন্তু আমরা অলরেডি দিয়ে রেখেছি তোমাদের শর্টস ভিডিও আকারে দেওয়া আছে, তোমরা ওখানে দেখে নিতে পারো। আর এখানে তো নিয়মটা বলেই দিলাম, ঠিক আছে, ওখানে অনেকগুলো সংখ্যাতে বলে দেওয়া আছে, যে কোনো সংখ্যা, এই হচ্ছে নিয়ম, বুঝে গেলো। এই ধরনের অঙ্ক গুণ করার নিয়ম হচ্ছে এটাই, ঠিক আছে, শর্টকাটে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 215/285। লঘিষ্ঠ আকারে প্রকাশের একটা নিয়ম আমরা আগের ভিডিওতে, আমরা যে ভিডিওটা আপলোড করে সেট 1-এ, ওখানে বলে দিয়েছি। এখানে আরেকটা নিয়ম বলে দিচ্ছি, দেখে নাও। আরেকটা নিয়ম কি, এখানে হচ্ছে কাটাকাটি করব, ঠিক আছে, কোন সংখ্যাতে কাটাকাটি, এখানে দেখো, এখানে কী করে বুঝবো কোন সংখ্যাতে কাটাকাটি যাবে, মানে কাটাকাটি মানে কি ভাগ করা, কী করে বুঝবো, এর 5 আছে, এর 5 আছে, তাহলে অবশ্যই বুঝে যার যে সংখ্যার শেষে 5 আছে তাকে অবশ্যই 5 দিয়ে ভাগ যাবেই যাবে। সেজন্য এটাকে 5 দিয়ে ভাগ করবো, এটা 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে এটা 43 হবে, এটা 5 দিয়ে ভাগ করলে 57। কী করে হচ্ছে দেখো, 5 4 20, হাতে 1, 1 আর 5 15, 3 5 15, তাই হয়ে গেল। এদিকে 5 5 আর 25, 28 থেকে 25 বিয়োগ দিলে 3, মানে 35, মানে 5 7 35, 57, তার মানে হয়ে গেল 43 57। এখানে 8 কাটাকাটি যাবে না, 43 হচ্ছে মৌলিক সংখ্যা, আর এটা একটা মৌলিক নয়, কিন্তু এটা মৌলিক সংখ্যা, সেই জন্য 8 কাটাকাটি যাবে না, 43/57 থেকে যাবে, এই হচ্ছে, বুঝে গেল। ব্যাস, এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, বলে যে সমাধান করো। সমাধান করো মানে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, করে সমাধানটা করতে হবে। কীভাবে করবে চলো দেখে নেওয়া যাক। এবার দেখে নাও কীভাবে করবো। দেখো এখানে তো আমি করে দিয়েছি, করে দেওয়ার আগে কীভাবে ওটা করবো দেখে নাও। দেখো এই ছিল অঙ্কটা, তাই তো, অঙ্কটা এই ছিল। এটা কী করে করতে হয় দেখো, প্রথমে আমরা যেহেতু এর লব হর দুটোই আছে, সেই জন্য এইটাকে প্রথমে কাটাকাটি করে দেখে নেবো, মানে লঘিষ্ঠ আকারে করে দেখে নেবো কী দাঁড়ায়। কাটাকাটি করলে কত হয় দেখো, এইখানে করবো না, এটা মনে মনে বাইরে করে নেবো, এখানে শুধুমাত্র এই বক্সের উত্তরগুলো লিখতে হবে। এটা কাটাকাটি করলে কী দাঁড়ায় দেখো, 3 কাটবে, 3 7 21, এটা 3 9 27 হয়ে গেল, তার মানে 7 9, তাহলে এখানে অবশ্যই 7 9 বসবে, এখানে 7 বসবে, এখানে 9 বসবে, এটা হয়ে গেল দুটো। এটা যখন হয়ে গেল, এবার এটা কীভাবে পাবো দেখো, এখানে কত আছে 28, তখন এই 28কে 7 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত হয়, 7 দিয়ে ভাগ করলে এটা মনে করবো 4 7 28, সেই 4টার সঙ্গে গুণ করবো, তাহলে কত হবে, এখানে হয়ে যাবে 36, এইভাবে করবো, ঠিক আছে। আর এখানে 54, এই 54কে 9 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত 6 লং 54 6, সেই 6টার সঙ্গে গুণ করবো, তাহলে গুণ করবো কত 7 6 42, তাহলে এই হয়ে গেল অঙ্ক, ঠিক গেলো। এই কাটাটা এখানে করবো না, এটা পাশে করে নেবো, ঠিক আছে, করে নেবো 7 9, তো সেটা এখানে বসে গেল, বসে বের করতে হবে, বুঝে গেলো, এইভাবে কিন্তু করতে হবে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, একটা বাঁশে 2/3 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করা হয়েছে। এবার কত অংশ রং করা বাকি আছে, দেখো সেটা আমরা কীভাবে করব দেখে নাও। বাঁশি রং করা হয়েছে কত অংশ, সেটা আগে বার করবো, বাকি আছে কত সেটা তার আগে বার করার আগে দেখবো কত অংশ রং করা হয়েছে। রং করা হয়েছে কি, এত অংশ লাল, মানে টোটাল রং করা হয়েছে 2/3 অংশ প্লাস 1/3 অংশ প্লাস 8/39 অংশ, ঠিক আছে। যে রং করা হয় না কারণ রং করা হয়েছে তো ওইটাই, তাই তো, সেই জন্য ওটা যোগ হয়ে যাবে। এই বাঁশটি রং করা হয়েছে ওই তিনটে অংশের যোগ করলে যেটা হবে সেই মানটা আগে বার করি। দেখো এবার এই যোগটা কীভাবে করতে হয় দেখে নাও। কীভাবে করতে হয়, যোগের নিয়ম হচ্ছে হরগুলোর লসাগু বার করতে হয়, তাই লসাগু এখানে ডান দিকে বার করে নেবো আমরা, বার করে নিয়ে এখানে আর লিখতে হবে না, এটা লসাগু করছি বা কী, লসাগুলো বার করে নিলাম। দেখো 3-এর এটা কীভাবে করতে হয়, ভাগ করতে, লসাগু বলতে এগুলোকে ভাগ, 3 দিয়ে ভাগ করেছি, এটা 1 হয়েছে, এটা 3 ভাগ যাবে না,
যেটা যাবে 3 13 39। এবার 13কে ভাগ করতে হবে, এখানে 13 13 আছে, দুটো থাকলে মানে দুটো থাকলেও সেটা ভাগ করতে হয়, ঠিক আছে। তারপর এখানে 1 1, ব্যাস, তাহলে 3 13 39 হয়ে গেল। এবারে এই 39 এখানে হরে বসিয়ে দেবো, দিয়ে এই 39কে প্রথমে 13 দিয়ে ভাগ করলে কত 3, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ, তাহলে 3 2 6। আবার 39কে 3 দিয়ে ভাগ 13 হয়, 13-এর সঙ্গে 1 গুণ 13 প্লাস 39কে 39 ভাগ করলে 1 হয়, তাহলে 1 আর 8 8, 8 বসে গেল, বুঝে গেল। এই হচ্ছে নিয়ম, এর আগেও বলেছি, আবারও বলে দিলাম। তাহলে এইটা ভাগ করলে হয়ে গেল দেখো 27 আর 39। এটা আবার কাটাকাটি যাবে, দেখো 27 39 বলে এখানে রেখে দেবে না, এটা দেখবে সেটা লঘিষ্ঠ আকারে মানে কাটাকাটি যায় কিনা বা লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় কিনা, যদি যায় এভাবে করে নিতে হবে, ঠিক আছে। তো উত্তর হয়ে গেল 9 এর 13 অংশ। এবার এটা হচ্ছে রং করা আছে, কিন্তু উত্তরে চেয়েছে কি কত অংশ বাকি আছে, তাহলে সম্পূর্ণ অংশ তো 1 অংশ, তাই সেখান থেকে বিয়োগ দেবো, তার 5টি রং করা বাকি আছে হচ্ছে 1 থেকে বিয়োগ দেবো এইটা 9 এর 13। তার মানে কী হবে, 1 থেকে বিয়োগ করার নিয়ম তো আগের ভিডিওতে বলে দিয়েছি, তাও একবার বলছি দেখো। এই নিয়ম হচ্ছে 1-এর সঙ্গে 13 গুণ করলে গুণ করবো, যেটা হবে সেটা বসবে, বিয়োগ যে সংখ্যাটা আছে সেটা 9 আছে, তাই 1-এর সঙ্গে 13 গুণ করে 13 - 9, এই হচ্ছে 1 থেকে বিয়োগ করার নিয়ম, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত, 9 থেকে 13 থেকে 9 বিয়োগ করে 4, তার 4 এর 13 অংশ, এই হয়ে গেল, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো পরবর্তী যে প্রশ্নের ধরনটা কী আছে। পরবর্তী হচ্ছে 3 নম্বরের প্রশ্ন আছে, হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন, এখানে 6টা প্রশ্নের উত্তর করতে হবে 18 নাম্বার, ঠিক আছে। 3 × 18। এবার দেখে নাও প্রথম প্রশ্নটা কী আছে। প্রথম প্রশ্নটা আছে, শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ পরিষ্কার করেছে। পরের দিনে পলি ও মিলি যথাক্রমে 11-এর 24 অংশ ও 1-এর 6 অংশ পরিষ্কার করেছে বাগানের। শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে, এটাই বার করতে হবে। প্রথম দিন যে কাজটা করেছে সেই কাজটা পরের দিনের থেকে কত বেশি, সেই কাজটা তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম দিন যে কাজটা করে সেটা হচ্ছে শিবু রামু মিলে যে কাজটা করেছে সেটা পলি আর মিলির থেকে বেশি কাজ করেছে, ঠিক আছে। তা সেইটা আমরা বার করতে হবে, সেটা কতটা বেশি বার করতে হবে। চলো দেখে নেওয়া যায় কীভাবে করা যায়। দেখো শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে বেশি কাজ করেছে, কী হবে, প্রথম দিন যেটা তাদের যোগফল বিয়োগ দ্বিতীয় দিন যেটা তাদের যোগফল বিয়োগ, বোঝা গেল। সেই জন্য প্রথম দিনেরটা প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম, দ্বিতীয় দিন দুটো কাজের প্রথম বন্ধনীর মধ্যে রাখা হলো, নিয়ে টোটাল যে অংশটা সেটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখা হলো, সেই জন্য অংশটা, না হলে এখানে অংশ লিখতে হতো, এখানে অংশ লিখতে হতো, টোটাল দিয়ে দ্বিতীয় বন্ধনীতে অংশ লেখা হলো। এই হচ্ছে নিয়ম এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে। এবারে আমরা এই যোগ আর বিয়োগ যেমন সরলের নিয়মে প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, ওগুলো যোগ করে নিতে হবে। এবার দেখো প্রথমে যোগ, একই নিয়মে যে নিয়মে যোগ করতে হয় 9 আর 18, এটা লসাগু করলে যেটা 18 হয়েছে, তাই এবারে 18কে 9 দিয়ে ভাগ করবো, তাই 9 2 হয়, তাই 8 2 16 প্লাস 18কে 8 ভাগ করলে 1, তাহলে 1 হবে, তাই 16 প্লাস 1 হলো। এখানে 24 আর 6 লসাগু করলে 24 হয়, ঠিক আছে। এখানে 6 যদি বুঝতে পারো, কী করে বুঝতে পারবে, দেখো 24টা হচ্ছে 6-এর গুণিতক, তাই অবশ্যই 24টা লসাগু। কোনো সংখ্যা তার গুণিতক করলে গুণিতকের লসাগু সেই গুণিতকটা হয়, ঠিক আছে। সেই জন্য এটা 24, এখানেও তাই হয়েছিল। তাহলে দেখো 24 যদি লসাগু হয়, উপরে 11 হবে, কারণ 24কে ভাগ করলে 1, তাই 1-এর সঙ্গে 11 গুণ করলে 11। আবার 24কে 6 দিয়ে ভাগ করলে কত 4, সেই 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 হয়, তাহলে 11 প্লাস 4 হয়ে গেল, ব্যাস। এবারে তাহলে কত হয়ে গেল দেখো, 17/18 15/24, এত অংশ হয়ে গেল। এবার এটাকে যেমন ভাবে বিয়োগ করতে হয়, কারণ এটা 18 আর 24-এর লসাগু করে নিতে হবে, এখানে 72 রয়েছে। এবারে সেই 72কে 18 দিয়ে ভাগ করলে কত হয়, তোমরা কি বসে বসে ভাগ করবে, এখান থেকে বুঝে যাবে। 72কে 18 থাকলে কত, 18কে 72কে 18 দিয়ে ভাগ, দেখো এখানে কত 3 3 9 আর 2, 9 2 18, 18-এর সঙ্গে কত গুণ করে 72, 4, তার মানে 72কে ভাগ দিলে কত হয়, 4 হয়, 72কে 18 দিয়ে ভাগ করলে, ঠিক আছে। এখান থেকে করে নেবে, তোমরা আবার বসিয়ে ভাগ করবে কি, ভাগ করবে না, ওটা করতে যাবে না, এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। সেই নিয়মটাও বলে দিলাম, দেখো এখান থেকে 3 3 9 2 18, 18 আর 4 গুণ করে তো 72 হয়েছে, তাহলে 72কে 18 দিয়ে ভাগ করলে এই 4টাই পড়ে থাকবে, ঠিক আছে, এইটাই, ব্যাস। আবার এখানে দেখো 24, তাহলে এখানে কত গুণ করলে কী গুণ করে 24 দেখো, 4 3 4 12, 12 2 24, পড়ে যাচ্ছে কত 3, তা সেই 3টা এসে গুণ হবে, বুঝে গেল। এটা হচ্ছে নিয়ম, 15 × 3 3 × 45, শর্ট নিয়ম কী করে করতে হয় এখানে তোমরা দেখে নাও, ঠিক আছে। আমি শুধু অঙ্কগুলো মানে তোমাদের কোশ্চেন দিই না, এইভাবে বুঝিয়েও দিই, সেই জন্য এগুলো ভালো করে প্রতিটা স্টেপ ভালো করে দেখে নাও, তাহলে দেখবে তোমাদের অঙ্ক করা অনেকটা সহজ হবে। তাহলে এটা হয়ে গেল। এবার এটা গুণ করলে যা হবে দেখো, 17-এর সঙ্গে 4 গুণ করলে 68, 3 × 45 হয়,
তাহলে 68/45 বিয়োগ করবো, করে 23/72। ঠিক আছে, এটা আর কাটালে যাবে না, তো এখানেই থেকে যাবে। ঠিক আছে, এই হচ্ছে উত্তর, হয়ে গেল। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, দেখে নাও। সেটা বলেছে যে নিচের ভগ্নাংশ দুটির মধ্যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে আর মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তার মানে এখানে বলে দেয় না কিন্তু কোনটা অপ্রকৃত কোনটা মিশ্র। যেটা অপ্রকৃত সেটাকে মিশ্র করতে হবে, আর যেটা মিশ্র সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাই তোমরা জানতে হবে সেটা কী করে জানবে। দেখো মিশ্র ভগ্নাংশ বুঝতে গেলে, অপ্রকৃত ভগ্নাংশ বুঝতে গেলে দেখবো লবটা বড় কিনা হরের থেকে, লবটা বড়, তাহলে এটা হলো অপ্রকৃত। আর এখানে কি আছে, এখানে দেখো পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা থাকলে সেটা এটা 15 পূর্ণ সংখ্যা, আর এটা লব আর হর আছে, তাই এই ভগ্নাংশটা বলবো আমরা মিশ্র ভগ্নাংশ, তাই তো। মানে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ মিলে সেটাকে হয়ে যায় মিশ্র ভগ্নাংশ। তাই এটা মিশ্র ভগ্নাংশ, তাহলে এটাকে আমরা অপ্রকৃত করব, আর অপ্রকৃতটাকে আমরা মিশ্র হতে নিয়ে যাব, এই হচ্ছে। তাহলে প্রথমে যেটা আমরা কী করেছি দেখো, প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত, তাই এখানে লিখে নেব মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ, সেটা এখানে বলে এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, ব্যাস, এটা প্রথমে লিখে নেবে, নিয়ে তারপর করবে। তাহলে এবার কী মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করতে গেলে কী করতে হয়, যেটা পূর্ণ সংখ্যা আছে সেটার সঙ্গে ভগ্নাংশটা যোগ হয়ে যাবে। তাই 15 + 3 = 8। এবারে 15 + 3 এই ধরনের যোগটা কীভাবে করতে হয়, 15-র সঙ্গে 8 গুণ হবে, যেমন সেই 1 থেকে বিয়োগ করে যেটা করা হয়েছিল ওই নিয়ম, একই নিয়মে 15-র সঙ্গে 8 গুণ করলে +3। তাহলে এখানে 8 গুণ করলে যেটা হবে কত, 120 + 3/8, তাহলে হয়ে গেল 123/8, এটা হয়ে গেল। এবারে দেখো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ। অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ যেতে গেলে কীভাবে ভাগ করতে হবে, 54কে 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে যেটা ভাগফল সেটা হয়ে যাবে পূর্ণ সংখ্যায়, আর যেটা ভাগশেষ সেটা উপর লবে যাবে আর নিচে 7। ঠিক আছে, এই হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ। তাহলে হলো। এবার দেখো পরবর্তী অঙ্কটা দেখো, আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 30 মিটার। তার মাঠটির চারদিকে কত দৈর্ঘ্যে পাঁচিল দিতে হবে ও মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে কতটা ত্রিপল লাগবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। এখানে দেখো কি বলেছে, চারিদিকে কত দৈর্ঘ্যে পাঁচিল দিতে হবে। যখন চারিদিকে পাঁচিল দেওয়া বা বিড়া দেওয়া এই ধরনের কিছু বলবে, তখন বুঝতে হবে ওর পরিসীমা বার করতে বলেছে। ওই মাঠ, এখানে মাঠ আছে, মাঠ বা বাড়ি যাই বলি না কেন, তার পরিসীমা বার করতে হবে। ঠিক আছে, সেই আয়তকার মাঠ বা আয়তকার একটা কোনো একটা স্থান, তার পরিসীমা বার করতে বলেছে, এটা বুঝে নিতে হবে। তারপর বলেছে দেখো মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে কতটা ত্রিপল লাগবে। যখন এরকম বলবে ত্রিপল দিয়ে ঢাকতে বা রং করতে, সেটা জায়গাটা রং করতে হলে তাহলে বুঝতে হবে যে ওই জায়গার ক্ষেত্রফল বার করতে বলেছে। বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো আমরা এবার অঙ্কটা করে নিই। প্রথমে কী করবো দেখো, প্রথমে আমরা মাঠটার দৈর্ঘ্য কত আর প্রস্থ কত দেওয়া সেটা লিখে নেবো। ঠিক আছে, তারপরে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার পরিসীমা কী করে পাবো, মাটির পরিসীমা হবে, যেহেতু এটা আয়তকার মাঠ, আয়তকার মাঠের পরিসীমার সূত্র কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই 2 × দৈর্ঘ্য যেটা আছে প্রস্থ এটা যোগ করে নেবো, এত মিটার। এটা এবারে দৈর্ঘ্য আর এটা যোগ করলে কত হয়, 80, 80 সঙ্গে 2 গুণ করলে 160 মিটার হয়ে গেল। তাহলে এটা পরিসীমাটা পেয়ে গেলাম। তাহলে পরিসীমা পেয়ে গেলাম মানে তাহলে অতএব কী হয়ে যাবে, অতএব মাঠটির চারিদিকে বলবো 160 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। এটা প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। এবার দেখো মাঠের কী বার করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল, মাঠটির ক্ষেত্রফল হচ্ছে কত দৈর্ঘ্য, ক্ষেত্রফল আয়তকার মাঠ যেহেতু, তাহলে ক্ষেত্রফলের সূত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে, তাহলে 50 × 30 বর্গ মিটার। ক্ষেত্রফল এককটা কী হবে, বর্গ মিটার, বর্গ হয়, এককটা মিটার আছে তাই বর্গ মিটার। তাহলে হয়ে গেল 50 আর 30 গুণটা কীভাবে করবো, 5 আর 3 15, আর 2 হয়ে যাবে, তাহলে বর্গ মিটার হয়ে গেল, 1500 বর্গ মিটার হয়ে গেল। এবারে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 1500, তাহলে লিখবে কি, মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 1500 বর্গমিটার ত্রিপল লাগবে। তাহলে বোঝা গেল, যখন কিছু ঢাকতে হবে বা রং করতে হবে বলবে, তখন বুঝতে হবে সেটা ক্ষেত্রফল বার করতে বলেছে। আর বেড়া দিতে বা পাঁচিল দিতে হলে সেটা হচ্ছে পরিসীমা। এটা বুঝতে নিতে হবে। এবার দেখো পরবর্তী অঙ্কটি দেওয়া আছে সরল করতে বলেছে, দেখে না সরল। এই সরলা কীভাবে করবে দেখো, এখানে কী আছে দেখো, খুব গুরুত্বপূর্ণ সরলা কিন্তু। এই ধরনের অঙ্ক তোমরা যদি ইউটিউব ঘাঁটো, এখানে দেখবে এক ধরনের অঙ্ক পড়ে, এইটা বাদে যদি দেখো এই ধরনের অঙ্ক, এই টাইপের অঙ্ক, মানে এই টাইপের, যেখানে এটার সঙ্গে এখানে গুণ নেই কিন্তু এই এরকম এরকম বিয়োগ আছে, এখানে ভাগ দেওয়া আছে, এই টাইপের অঙ্ক কিন্তু দেখবে পড়ে। আর সেখানে অনেক ইউটিউবে দেখবে তোমাদের ভুল শেখায়। এখানে সঠিকটা জেনে নাও, সঠিকটা কী, এখানে গুণ থাকলে কী হবে আর গুণ না থাকলে তার নিয়মটা কী। ঠিক আছে, নিয়মটা জেনে নাও। এখানে হচ্ছে
দেখো প্রথমটা যেটা আছে ভাগের বদমাশ নিয়ম অনুযায়ী আমরা করবো। বদমাশ নিয়মে কি প্রথমে কী করতে হয়, বিওটি মানে গুণ যোগ বিয়োগ যোগ বিয়োগ গুণের মধ্যে প্রথম ভাগের কাজ আগে, তাই তো? সেই কাজটা আগে করতে গেলে দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা এখানে না প্রথমে প্রথম বন্ধনী কাজটা করতে হবে। প্রথম বন্ধনী দ্বিতীয় মানে প্রথমে কাজ ব্র্যাকেট, যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজ করব, মানে বন্ধনীর কাজ। তারপরে যে অপারেশন যেগুলো বলে ওদের মানে প্রক্রিয়াগুলো যেগুলো আছে মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর কাজ করতে হয়, তাই তো? তাই বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিই। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে করে নিলে এটা দাঁড়ায় কত, 4 আর 2 কত হয়, 4 দোকানে 4 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 2। আবার এদিকে 4 থেকে 2 বিয়োগ 2। এখানে দেখো এখানে কিন্তু গুণ চিহ্ন নেই, এখানে গুণ চিহ্ন আছে, তাই এখানে গুণ 2 হয়ে গেল। এখানে গুণ চিহ্ন নেই, এর অর্থ কিন্তু বোঝায় এর, এর অর্থ এর, ঠিক আছে? অফ যেটা বলি বদমাসে ও মানে অফ, অফের বাংলায় হচ্ছে এর, তাই এখানে লিখব কি এর, তাই তো? 10-2, 10-2, ঠিক আছে? এই গুণের নিয়ম হচ্ছে এই গুণটা আগে করে নেবো। এই গুণের বিওডি মানে ওটা আগের কাজ, তারপরে মাস এস মাল্টিপ্লিকেশানটা পরে, আগে অফের কাজ, তারপরে যেগুলো আছে সেগুলোর কাজ। এই গুণ আর এই গুণের মধ্যে পার্থক্য হলে এটাই, অফের কাজটা আগে হবে, তাই তো? সেই জন্য আমরা কী করেছি দেখো, এখানে যেমন আছে তেমন থেকে গেছে, আর এখানে কিন্তু 10-এর সঙ্গে 2টা গুণ হয়ে যাবে। এই জায়গাটা অনেকে এই জিনিসটা করতে চায় না। এই জায়গাটা এই গুণের মতো এটাও গুণ করে দেয়, ঠিক আছে? এটাও গুণ করে দেয়, এটা আগে ভাগ করে তারপরে এটা গুণ করে, সেটা কিন্তু ভুল। এইভাবে থাকা মানে যেখানে যখন গুণ নেই তার মানে হচ্ছে অফের গুণ, তখন এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তখন গুণ করে কত হবে 20। বোঝা গেল? এইভাবে কিন্তু করতে হবে। আর এক্ষেত্রে এই গুণটা কিন্তু এখন করবো না, এক্ষেত্রে আগের কাজ যেহেতু ভাগের কাজ, তাই ভাগের কাজটা আগে করবো। ভাগ করলে কত, 100 থেকে 10 ভাগ করলে 10 হয়, গুণিতক 2 হলো। এখান থেকে দেখো এবারে 100 থেকে এখানে 20 ভাগ হবে, 20 ভাগ করলে কত, 5 20 মানে 5 হবে। এবারে গুণের কাজ আগে মানে 10 আর 2 কত, 20, 20 থেকে 5 বিয়োগ মানে 15। এটা হচ্ছে এইভাবে করতে হবে, বোঝা গেল? এবারে তোমরা দেখবে যখনই এরকম থাকবে, যখনই শুধুমাত্র এই না থাকে, এই পোর্শনটা না থাকে, এরকম থাকলে সেটা কিন্তু এইভাবেই করতে হবে, মাথায় থাকে যেন এই গুণের নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এই জন্য আমার এই অঙ্কটা দেওয়া। এই জায়গাটায় কিন্তু অনেকে মানে বুঝতে পারে না কী করব, অনেকের ভুল করে দেওয়া আসে, অনেক ছাত্রছাত্রী এটা ভুল করে, সেই জন্য এই অঙ্কটা নিয়ে তোমাদেরকে আমি বলে দিলাম। সেই জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কটা দেখে নাও। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, রবি 50.30 মিটার, 30 না বলে 0.30 বলবো, 0.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল, ঠিক আছে? তাহলে কত দৈর্ঘ্যের ফিতে কাটলো, মোট তো এই দুটো কেটেছে, 10.20 আর 11, ওই দুটো যোগ করবো। আর পড়ে রয়েছে মানে কি, এই 50.30 থেকে ওটা বিয়োগ দেবো, ওই যোগফল, ওই মোট যোগফলটা, তাই তো? সেটাই করবো, দেখো সেটাই আমরা করছি। রবি মোট ফিতে কাটলো, এটা যোগ। এবার এই দশমিকের যোগ কী করে করতে হয় দেখে নাও। দশমিকের যোগ করার নিয়মটা দেখে নাও, নিয়মটা না জানলে এটা দেখে নাও, নাহলে তোমরা যেমনভাবে আছে সে অঙ্কটা দেখে যেতে পারো। নিয়মটা হচ্ছে এইটুকু না হলে স্কিপ করে যেতে পারো। দেখো নিয়মটা হচ্ছে কি, যারা জানো না দেখে নাও। সেটা হলে নিয়মটা হচ্ছে এগুলো এর সঙ্গে এর যোগ হবে, এর সঙ্গে এর যোগ হবে, এর সঙ্গে দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, আর এর সঙ্গে যোগ হবে, ঠিক আছে? আর কিছু নয়। এবার যোগের যাওয়ার নিয়ম, এর সঙ্গে যোগ করলে কত, 0, 2 আর 3 যোগ করলে কত, 5, দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, তো 1-এর সঙ্গে 0 যোগ করলে কত, 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2, বুঝে গেল? এই হয়ে গেল যোগের নিয়ম। যোগের নিয়মে এইটাই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর বিয়োগের নিয়মটা বিয়োগের যেমন আমরা যেমন পূর্ণ সংখ্যার বিয়োগ যেমনভাবে করি, এখানেও সেই একই নিয়ম, আর যোগের ক্ষেত্রে একই নিয়ম, ঠিক আছে? পূর্ণ সংখ্যার যে শুধুমাত্র দশমিক যে জায়গায় আছে সেই জায়গায় শুধু দশমিক বোঝাবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়, আর কোনো অন্য কিছু নেই, ঠিক আছে? এবার চলো তাহলে বিয়োগ করে আমরা কি পেলাম, যোগ করে পেলাম 21.50 মিটার। এই হচ্ছে মোট ফিতে কেটে নিল। তাহলে প্রথম উত্তরটা পেয়ে গেলো, কত দৈর্ঘ্যের ফিতে কাটা হয়েছে, এত দৈর্ঘ্যের ফিতে কাটা হয়েছে, ঠিক আছে? মোট ফিতে হল ফিতে কাটলো এত। এবারে পরের যে প্রশ্নটা আছে যে কতটা ফিতে পড়ে রইলো, তার ফিতে পড়ে রইলো কত, ওই ছিল এত, সেখান থেকে কাটা গেছে এত, এটাতে একটা বিয়োগ তার বিয়োগ হয়ে যাবে। 50.30 থেকে 21.50 বিয়োগ হয়ে যাবে। বিয়োগ করলে বিয়োগ করার নিয়মটা কি, ওই একই নিয়মে বিয়োগ করব। দেখে না, দেখো বিয়োগটাও সেই একই নিয়মে হবে। বিয়োগটা এসে 0 থেকে 0 বিয়োগ দিলে 0। এবার দেখো এখানে তো
3 আছে, এখানে বড় সংখ্যা, তাই এখান থেকে আমরা ধার নেবো। ধার না মানে এখানে তখন এখানে শূন্য ধার দিয়ে কী করে দেবে, তাই এর থেকে নেবে। তাহলে এখানে এর থেকে নেওয়া মানে এখানে 4 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 10, তাই তো 10 এর থেকে নিয়ে নিয়েছি মানে এটা 9 হয়ে যাবে। আর এটা তখন কত 13, তাই তো। তাই 13 থেকে 5 বিয়োগ করে কত 8, 8 আর 5 13 হয়ে গেল। এবার দেখো 9 থেকে 1 বিয়োগ করে কত 8, আর এখানে 4 আছে, 4 থেকে 2 বিয়োগ দিলে 2, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল আমার উত্তরটা, বোঝা গেল। দশমিক বিয়োগ, এই বিয়োগটা একই, শুধুমাত্র দশমিকের জায়গায় দশমিক হয়ে যাবে, যে জায়গায় আছে সেই জায়গায়, এই হচ্ছে ব্যাপার। তাহলে বিয়োগ করলে কত পেলাম 28.80 মিটার। তাহলে এইটাই হয়ে গেল উত্তর, মানে এতটা দৈর্ঘ্য আমার পড়ে থাকবে আর অতটা দৈর্ঘ্য আমরা কেটে নিলাম। এখানে আর এখানে পরবর্তী লিখতে পারো, অর্থাৎ রবি মোট এত দৈর্ঘ্যের ফিতে কাটলো, এসব বলতে পারো। আমরা তো বলে দিয়েছি রবি মোট ফিতে কাটলো, এটা না লিখে এভাবে করলো, শুধুমাত্র এইটুকু লিখলেও হবে, ঠিক আছে। ব্যাস, এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী কী বলেছে দেখো, বলেছে রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য লেখো। এই হচ্ছে শেষ প্রশ্ন। আর রেখা রেখাংশের মধ্যে পার্থক্য দেখে নাও। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, কোনো প্রান্তবিন্দু নেই। রেখাংশের কিন্তু দুটি প্রান্তবিন্দু আছে, ঠিক আছে। এটা দুটি, এটা 5টি ভাববে না, দুটি প্রান্তবিন্দু আছে রেখাংশের। আর পরে এখানে 2 নম্বর যেটা বলেছি ওইটা তোমরা 3 নম্বরে লিখবে। 2 নম্বরে কোনটা লিখবে, 3 নম্বরটা। 3 নম্বর কী দেওয়া আছে দেখো, রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, ঠিক আছে। রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, কিন্তু রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। 3 নম্বরে তারপর লিখবে রেখার দৈর্ঘ্য মাপা যায় না, ঠিক আছে। দৈর্ঘ্যটা মাপা যায় না, তার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই তো, তার মাপা যাবে না, সেটা 3 নম্বর পয়েন্ট হয়ে যাবে। রেখার দৈর্ঘ্য মাপা যায় না আর রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়, এটা 3 নম্বর পয়েন্ট দেবে। তারপরে দেখো এই যে ছবিটা আমরা এঁকেছি এখানে ছবিটা দেবে না। এটি রেখার ছবি, রেখা তো 2 প্রকার হয়, তার সরলরেখা আছে, বক্ররেখা আছে। সেটা ওই বক্ররেখাও আঁকতে হয়। সেই নিয়ে বক্ররেখা তো শুধুমাত্র তুমি ধরো এইরকমভাবে এঁকে দিলে, সেটা তো একরকম না, আরও অন্যরকম হতে পারে, তাই তো। সেই জন্য আমরা ওটা আঁকবো না, এখানে বলে দেবো এইটা রেখাংশ। যেমন বলেছি দেখো, রেখাংশ কী হবে, রেখাংশকে এবি বা এবির উপরে এটা ড্যাশ চিহ্ন, এবির উপরে এ আর বির উপর ড্যাশ চিহ্ন, এবি বা এবি এইভাবে প্রকাশ করা হয়, যেখানে এ আর বিটা কি, এ ও বি দুটি প্রান্তবিন্দু, এ ও বি হলো দুটো প্রান্তবিন্দু। আর এখানেও লিখবো ওই রকমভাবে, এখানে যে রেখাকে এইভাবে প্রকাশ করা হয়, এবি দিয়ে ওর মাথায় ড্যাশ দিয়ে দুদিকে তীর চিহ্ন, রেখাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় যেখানে এবি দুটো বিন্দু, প্রান্তবিন্দু নয়, দুটো বিন্দু। এবি বলবো, এবি হচ্ছে রেখার উপর দুটো বিন্দু, এখানে লেখা হয় না, এবি হচ্ছে রেখার উপরে দুটো বিন্দু, বোঝা গেল। এইটা এখানে শুধু লিখবো, এই ছবিটা আঁকবো না, অন্য কিছু লিখবো না। বলবো কি, যে রেখাকে এবি এইভাবে প্রকাশ করা হয় যেখানে এ ও বি রেখার উপরে দুটো বিন্দু, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এইটা ক্ষেত্রে এটা লিখতে হবে, যা আছে সেটা বলেছি, বোঝা গেল। তার এই হয়ে গেল আমাদের রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আর আবার বলছি, এই ছবিটা এখানে দেবো না, কারণ দিতে গেলে আবার রেখা তো সরলরেখা বক্ররেখা 2 রকম হয়, সেটা সেখানে দিতে হবে, সেই জন্য ওখানে আর অত এর মধ্যে যাব না। এখানেও সেই রকমভাবে সরলরেখা বক্ররেখা আঁকতে হবে, আঁকার প্রয়োজন নেই, শুধুমাত্র ওইটা বলে দেবে, ঠিক আছে। ব্যাস, এই ছিল আমাদের রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই তো লাইক করো আর শেয়ার করো যদি প্রয়োজন হয়, কারোর যদি প্রয়োজন হয় তাদেরকে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা করে নিও। আর তাহলে আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকো।